রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ যে রয়েছে শুধুমাত্র সেবাশ্রয়ের বিরুদ্ধে তা নয়, ভুল চিকিৎসার অভিযোগ এবং তার জেরে কোনো শিশুর হাত বাদ গিয়েছে, কোনো মহিলার পা বাদ গিয়েছে। আর এই সেবাশ্রয় নিয়ে বিধানসভায় আজ বিবৃতি দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই বিধানসভায় সরব হয়েছিলেন ফলতার বিজেপি বিধায়ক। সরাসরি চলে যাব উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ এবং তার জেরে যে তদন্ত চলছে, সেই তদন্ত কোন জায়গায় রয়েছে, এই সব নিয়ে কি আজ বিধানসভায় আলোচনা হতে চলেছে? একদমই তাই। দেখো, পার্থ যে কথা বলছিল যে ইতিমধ্যেই বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের মতন করে এই তদন্ত করছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই যে বিভিন্ন চিকিৎসকের নাম করে কাদেরকে বসানো হতো, যারা এখানে চিকিৎসার জন্য বসেছিল তাদের আদৌ সেই ডিগ্রি আছে কিনা, এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে কি ধরনের ওষুধ এখানে ব্যবহার করা হতো, সেই ওষুধের উৎস কী, কোথা থেকে এই ওষুধগুলো আসতো, সরকারি ওষুধ এই সেবাশ্রয়ে ব্যবহার করা হতো কিনা, এই গোটা বিষয়টা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দেবেন তা হচ্ছে ইতিমধ্যেই থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কাছে তারা যে নিজস্ব অভিযোগ তৈরি করেছে, অর্থাৎ তাদের কাছে যে অভিযোগ জমা পড়েছে, সবটা নিয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দেবেন। এবং শুধু বিবৃতি দেওয়া নয়, আগামী দিনে এই তদন্তভার কার হাতে তিনি তুলে দেন, সিআইডিকে দেবেন না সিবিআইকে দেবেন, কার হাতে এই তদন্তভার তুলে দেবেন, সেটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করতে পারেন। ফলে সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি কি হতে চলেছে তা নিয়ে কিন্তু সব মহলে রীতিমতন কৌতূহল তৈরি হয়েছে। দেখো, যেটা দেখাচ্ছে যে একের পর এক বিধায়ক তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং আজকে 10:30টার সময় মুখ্যমন্ত্রী তিনি বসবেন পরিষদীয় দলের বৈঠকে, অর্থাৎ যে সমস্ত বিধায়করা জিতে এসেছেন তাদের সঙ্গে আজকে বিধানসভাতেই প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই যে সময়টা রয়েছে, অর্থাৎ আজকে বিধানসভার অধিবেশন শেষ হবে এবং আগামী 4 তারিখে আবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা, এই সময়ের মধ্যে কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে তা নিয়ে পরিষদীয় দলের বৈঠকে তিনি বিবৃতি দেবেন এমনটাই জানা যাচ্ছে। কিন্তু পাশাপাশি আজকে বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। অবশ্যই নজর থাকবে উজ্জ্বল, তার আগে আছে পরিষদীয় দলের বৈঠকও। ধন্যবাদ। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা কি বক্তব্য রাখেন শোনাবো আপনাদের, তার পাশাপাশি শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। এটা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। আর এই সেবাশ্রয় নিয়ে এবার তদন্ত শুরু রাজ্য মেডিকেল কাউন্সিলের। সেবাশ্রয়ের সঙ্গে যে সমস্ত চিকিৎসকরা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে মেল মারফত চিঠি বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। থানার পর এবার সরাসরি কাউন্সিলে লিখিত অভিযোগ বিজেপি নেতার। মেল পেয়েছি, যে অভিযোগ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে, দাবি রাজ্য মেডিকেল কাউন্সিলের। এর আগে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। কিছু নেই, আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর, এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে।
এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় এফআইআর। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেবাশ্রয় থেকে। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2 মাস ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। ন্যাশনাল মেডিকেলে অস্ত্রোপচার, বাদ যায় মহিলার ডান পা। অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় অন্যদিকে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ ওঠে। বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। ভুল চিকিৎসার জেরে 3 বছরের শিশুর ডান হাত বাদ যাওয়ার অভিযোগ দায়ের হয়। কৈলানে সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। বারে বারে আমি নেই করে 20 থেকে 25 বার ওনার অফিসে কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই, উনি দিল্লি গেছেন, উনি বোম্বে গেছেন, উনি আজ এখানে গেছেন, ওখানে গেছেন। ওনার সাথে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করাচ্ছেও না ওনারা, আর আমাকে জানতেও দিচ্ছে না যে কি ব্যাপার হচ্ছে, আমার আদৌ চিকিৎসা হবে কিনা বাচ্চার। আমি ওনার শাস্তি চাই, যে কেন একটা বাচ্চার এরকম একটা দায়িত্ব নিয়ে উনি যে এড়িয়ে গেলেন, এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই মানে পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে, আমি এটা মনে করি। উনি চাইলেন, উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা আমার দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার সুদে আসলে মন্তব্যের জেরে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামের এক ব্যক্তির করা অভিযোগ, যে অভিযোগের প্রেক্ষিতে 8টি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেল। আমার যে পরিস্থিতি, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। একের পর এক মামলা, অস্বস্তি ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হল। রাজীব সরকার নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। উনি বলেছিলেন যে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং 29-এ যদি ওনারা ফিরে আসেন তাহলে ওনারা যারা যারা আজকে এইসব ইয়েতে রয়েছে তাদেরকে উনি দেখে নেবেন। তো এই যে উনি দেখে নেবেন বা এই যে ভাষাগুলো উনি ব্যবহার করছেন, এগুলো আমাদের পক্ষে থ্রেট হয়ে যাচ্ছে। গত শনিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলে বুলডোজার। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, কিন্তু একটা জিনিস উনি হয়তো ভুলে গেছেন, প্রথম এফআইআরটা আমি করেছিলাম, যার জন্য ওনাকে এসিজেএম কোর্টে এসে দাঁড়াতে হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ধরুন আমার যে পরিস্থিতি, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় দেখানো, উস্কানিমূলক বক্তব্য প্রচার সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে ওটাই। এর আগে ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় এই রাজীব সরকারই অভিযোগ জানিয়েছিলেন, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে হুঁশিয়ারি মামলা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও 8টি মামলায় একযোগে রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই রক্ষাকবচ দেওয়া হবে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। 2 ছেলের পর এবার ইডি দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের স্ত্রী। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়ক পত্নীর বিভিন্ন অ্যাকাউন্টের লেনদেন ও আয়কর রিটার্ন ফাইল নিয়ে আসতে বলা হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার ছোট ছেলে, বৃহস্পতিতে বড় ছেলে আর শুক্রবার স্ত্রী। ইডির তলবে এদিন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী।
সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অর্চনা মিত্র। বেরোন বিকেল 5:15 নাগাদ। ঢোকা বা বেরোনোর সময় ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়ক পত্নীর বিভিন্ন অ্যাকাউন্টের লেনদেন ও আয়কর রিটার্ন ফাইল নিয়ে আসতে বলা হয়। 14 জুলাই মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়। পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। ইডির তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। বৃহস্পতিতে ইডির কাছে আসেন মদন মিত্রর আরেক ছেলে স্বরূপ মিত্র। শুক্রবার হাজিরা দিলেন স্ত্রী। আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। ইডি যদি ডেকে পাঠায় তাহলে যাবেন, এটাই স্বাভাবিক। এনি আর বলার কি আছে? তারা তাদের তথ্য দেবেন, প্রমাণ দেবেন, তারপরে তো বিচার চলছে, বিচার হবে, সব কিছুই হবে। কোথা থেকে টাকা এসেছে, কোথায় টাকা গেছে জানাতে হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকেও ইডি তলব করেছে। অরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত সাউ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।